ওই মেয়ে ঠিক আছে? মেয়েটা ছোট্ট করে জবাব দিল। এজওয়ান সামনে ফিরে চলে যায়। কিছু দূর যেতে আকস্মিক পেছনে থেকে এক আঘাতে এজওয়ান দাঁড়িয়ে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে পেটের এক সাইড দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। পেছনে থেকে ঢুকিয়ে দেওয়া ছুরিটা পেটের একেবারে সাইড দিয়ে ভেদ করে বেরিয়ে এসেছে। একে তো নেশা, তার উপর এমন আক্রমণ। এজওয়ান পেছনে ফিরে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দৌড়ে এগিয়ে আসছে এজওয়ানের দিকে, চোখে মুখে কেমন যেন ভয়। ছেলে চারজন পালিয়ে গেল। এজওয়ান হাঁটু ভেঙে মাটিতে পড়ে গেল। গুলশান 2-এর ল্যাবেড হাসপাতালের এক বিলাসবহুল কেবিনে শুয়ে আছে এজওয়ান। পেটের এক পাশটা এখনো মারাত্মক রকমের ব্যথা। ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে। পাশেই বাহাদুর দাঁড়িয়ে আছে। এজওয়ান আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। সেটা দেখে বাহাদুর বলল, কি করছিস? এজওয়ান ব্যথা শরীর নিয়ে আধা শোয়া হয়ে বলল। ওই মাইয়া কই? বাহাদুর আশেপাশে তাকিয়ে বলল, কোন মাইয়া? যারা বাঁচাইতে গিয়ে আমি মরার কবলে পড়েছিলাম। আমি তো হসপিটালে এসে কোনো মেয়েকে দেখি নাই। তাহলে তুই খবর পাইলি কিভাবে যে আমি হসপিটালে? ওই মেয়ে তো ধরে নিয়ে আসলো আমায়। আমাকে তো হসপিটাল থেকে ফোন করে জানানো হয়েছে তুই হসপিটালে। কে ফোন করেছিল? রিসেপশন থেকে। নম্বর পেলো কিভাবে তোর? হয় না, বোধহয় ওই মেয়ে তোর ফোন থেকে পেয়েছে। আমি কয়েকবার ফোন দিয়েছিলাম তোর ফোনে, রিসিভ হয়নি। ও, কিন্তু ওই ম্যানারলেস মেয়েটা কি করে আমার সাথে দেখা না করেই চলে যেতে পারলো? ওর জন্য আমার শরীরে রক্ত ঝরছে। হয়তো ইমার্জেন্সি এসেছিল, সেজন্য চলে যেতে হয়েছে। আর তুই ওই মেয়ে নিয়ে পড়লি কেন? কি হয়েছিল যার কারণে তোর এমন অবস্থা হলো? এজওয়ান শোয়া থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে বাহাদুর বাধা দিয়ে বলল, কি করছিস? করছিস কেন? ব্যান্ডেজ লাগানো হয়েছে, 2 ঘন্টাও হয়নি। এই বালের সামান্য আঘাতের আমার কিচ্ছু হবে না। তুই ভাইজান রে আবার গল করে খবর দিয়ে জানাসনি তো? না। গুড। এখন তো বল কি হয়েছিল। আগে বল শালা, তুই কইছিলি গাড়ির চাবি নিয়ে মরতে গেছিলি? আমি তো ক্লাবেই ছিলাম। ক্লাবের কোন চিপায় ছিলি? তুই শালা চাবি না নিয়ে গেলে আমি তো তখনই চলে যেতাম। তাহলে তার এই অবস্থা হতো না। এখন দোষ আমার? তোর না তো কার? তোকে কে বলেছিল ঝামেলায় জড়াতে? এজওয়ান বিরক্ত হয়ে বলল, আমার সামনে দিয়ে এক আগুন সুন্দরকে টেনে নিয়ে যাচ্ছিস। হিংসা হচ্ছিল, সেই জন্য ঝামেলায় জড়িয়েছি নিজের জীবন বাঁচিয়ে রেখে। আর তোর সামনে থেকে কতক্ষণ ধরে বালের পেটে শোয়া রাখছে। পিঠে মেরুদণ্ড জম ধরে গেল আমার মনে হয়। এজওয়ান উঠে দাঁড়ালো। বেডের পাশ থেকে শার্টটা তুলে নিল। দেখলো শার্টটা ছেঁড়া, রক্ত দিয়ে ভরা। এজওয়ান তপ্ত শ্বাস ফেলে বাহাদুরকে ডেকে বলল। এই, তোর শার্ট খোল। বাহাদুর প্রথমে বুঝলো না। আমি শার্ট খুলবো কেন? খুলতে বলেছি খোল। আই নিড ইউর শার্ট। বাহাদুর পরনের শার্টটা খুলে এজওয়ানের হাতে ধরিয়ে দিল। এজওয়ান শার্টটা পরার সময় হাত শার্টে ঢোকাতে গিয়ে ব্যথায় মৃদু আহসূচক শব্দ উচ্চারণ করলো। বাহাদুর এসে সাহায্য করতে চাইলে এজওয়ান বাহাদুরের সাহায্য গ্রহণ করলো না, নিজে এই শার্টটা পরে বলল, তোকে যে একটা কাজ দিয়েছিলাম আমি, কি কাজ? মনে নেই? না তো। তোর মন কই থাকে তাহলে? তোর মনটা কিন্তু কুটি কুটি করে কেটে কুত্তারে খাওয়াবো বলে রাখলাম। এত চেঁচাচ্ছিস কেন? আমার ওই মেয়ের ঠিকানা থেকে শুরু করে সব ইনফরমেশন চাই। তুই এখনই খোঁজ লাগাবি, আর দিনের আলো ফোটার আগেই নিয়ে আসবি সব ইনফরমেশন। বাহাদুর রাগ দেখিয়ে বলল, আমারে তুই চাকর পাইছস তাই না? বন্ধুর খোঁজ খবর ইনফরমেশন তো জীবনে কালেক্ট করলা না। কোথাকার না কোথাকার কোন মেয়ে, তার জন্য এত উত্তেজনা? আমি কিভাবে জানবো তুই কোন মেয়েকে দেখছিস, কোন মেয়ে তোকে বাঁচিয়েছে? এজওয়ান কেবিন থেকে বের হতে হতে বলল, মাথা ব্রেন কি পাছায় টলে চলে গেছে নাকি? রিসেপশনে যা আর খোঁজ নে, কিছু না কিছু রেখে গেছে। ওই মায়ের খোঁজ এনে দেওয়ার পর কি করতে চাস ওর লগে? সব পিস বানিয়ে ঘরে সাহায্যে রাখবো। তোর কোনো সমস্যা? আমার শরীরে রক্তের বহুত মূল্য। বকবক না করে খোঁজ লাগা এই মেয়েকে। ঠিক আছে, এখন তুই কোথায় যাবি? বাসায়? হুম। সুলেমান ভাই তোর এমন অবস্থা দেখলে? দেখবে না, শার্ট পরা শরীরে দেখছে না অন্ধ? আমি তাহলে এখন কিভাবে বের হব কেবিন থেকে? কেন? কোলে নিয়ে বের করার ব্যবস্থা করতে হবে। আমার শার্ট তো তুই পরে নিলি। হসপিটালে পেশেন্টের পোশাক পরে বের হ। টাটা, আমি গেলাম।
এজন চলে গেল। বাহাদুর আশেপাশে তাকালো। এই ছেলে এমন কেন? শুধু নিজেরটা বুঝে। নিজে তো ফিটফাট হয়ে চলে গেল। বাহাদুরের মান সম্মান সাথে নিয়ে রেখে গেল উদাম শরীরের সমেত বাহাদুরকে। বাহাদুর কেবিনে থাকা এক ডেস্কের উপর পেশেন্টদের পোশাক দেখে সেটা থেকে উপরে জামাটা নিয়ে পরে বের হলো। প্রথমে রিসেপশনে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, এজওয়ান সুলতানকে যে অ্যাডমিট করেছিল তার কোনো নাম ঠিকানা দিয়ে গেছে? চেক করে দেখতে হবে। কাইন্ডলি দেখুন। রিসেপশনে থাকা মেয়েটা খাতা বের করে দেখলো, হ্যাঁ, নাম দিয়ে গেছে। নাম দেওয়া আছে? কি নাম? নূরজাহান। অ্যাড্রেস? ধানমন্ডি 32। আপনাদের সিসিটিভিটা চেক করা যাবে? কি জন্য দরকার? যেই মেয়েটা এজওয়ান সুলতানকে হসপিটালে নিয়ে এসেছিল তাকে খোঁজা জরুরি। আপনি বাদ দিন, হসপিটালের ওনার কে? মোস্তাফিজুর। তার ফোন নম্বর পাবো কোথায়? আমার কাছে আছে, তবে স্যার পারমিশন নিতে হবে। বলুন। বাদশার সুলতান চেয়েছে নম্বর। মেয়েটা ফোন দিয়ে পারমিশন নিয়ে নাম্বারটা দিল বাহাদুরকে। বাহাদুর নাম্বারটা নিয়ে মোস্তাফিজকে ফোন দিয়ে তার পরিচয় দিয়ে বলল সিসিটিভিটা চেক করতে চায়। পারমিশন দিলেন। বাহাদুর সিসিটিভি চেক করলো। ব্ল্যাক জিন্স জ্যাকেট পরা মেয়ে নূরজাহান এজওয়ানকে নিয়ে আসছে হসপিটালে ধরে। বাহাদুর সেটার কপি নিয়ে রাখলো। মেয়েটার ফেস দরকার ছিল, যা পাওয়া শেষ। বাহাদুর চলে গেল হসপিটাল থেকে। এজওয়ান বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে গেছে। এখন বাড়িতে এজওয়ান, সোলেমান আর মেডরা। এজওয়ান ভেবেছে সোলেমান বোধহয় ঘুমিয়েছে, কিন্তু সোলেমান ঘুমায়নি। রুমের জানালার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এজওয়ানকে সে দেখেছে, কিন্তু এজওয়ান সেটা দেখেনি। সোলেমানের কপালে বিরক্তির দুভাঁজ পড়ে আছে। তার দলের লোকেরাই আজকাল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সোলেমান ফোন কেটে বিছানায় আসলো। সকালের আলো ফুটতেই বাহাদুর আসলো সুলতান নিবাসে। এজওয়ান তখন ঘুমাচ্ছিল। বাহাদুরের ডাকে তার ঘুম ভাঙে। বিরক্ত হয়ে বলে, ডাকছিস কেন? তোর বউ মারছে? মেয়েটার খোঁজ পেয়েছি। সাথে সাথে চোখ মেলে তাকালো এজওয়ান। নাম কি? নূরজাহান। বাড়ি? ধানমন্ডি 32। কেমন বাড়ির মেয়ে? তরিকুল চৌধুরীর মেয়ে। নামটা শুনে কিছুটা চমকে উঠল। তারিকুলের মেয়ে? ওর না এক ছেলে শুধু? না, 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে আবার কোথা থেকে টপকালো? কই, আগে তো শুনিনি এমন কিছু। তা বলতে পারবো না। গাড়ি বের কর, তারিকুলের মায়েরারে দেখতে যাবো। বাহাদুর গাড়ি বের করলো। এজওয়ান ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে সিঁড়ি দিয়ে নিচে নামে। সোলেমান ব্রেকফাস্ট করছিল। এজওয়ানকে দেখে ডেকে বলল, কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়া, একটু বাইরে যাচ্ছি। ব্রেকফাস্ট করবে না? বাইরে করে নেব। বাবা আসবে কবে? আস। ভাবিকে আনবে কবে? সোলেমান ভ্রু কুচকালো। ভাবিকে আনবো কেন? সে কি, তাকে আনবে না? না। এজওয়ান আর কথা বাড়ালো না, চলে গেল। ধানমন্ডি 32 এসে কাঙ্ক্ষিত সেই বাড়িতে আসলো। বাড়িটা বেশ ভালোই বড়। দোতলা বাড়ি, বাড়ির সামনে বাগান। বাড়ির ভেতরে ঢুকতে গেলে সিকিউরিটি আটকে দেয়। এজওয়ান পরিচয় দেয় সে তরিকুল চৌধুরীর পরিচিত। সিকিউরিটি ঢুকতে দিল। বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। বাড়ির বসার ঘরে খবরের কাগজ পড়ছে এক 55 বছরের পুরুষ। এজওয়ান গলা খাকারিতে তার উপস্থিতি জানান দিয়ে বলল, হ্যালো মিস্টার তারিকুল চৌধুরী। তরিকুল চৌধুরী মুখের সামনে থেকে খবরের কাগজটা সরালেন। সামনে অপরিচিত দুটা মুখ দেখে অবাক হলেন। এ আপনারা? এজওয়ান সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বলল, আপনার পরিচিত কেউ? তা ভালো আছেন? আজ প্রথম সামনাসামনি দেখলাম আপনায়। আগে যদি জানতাম আপনার একটা আগুন সুন্দর মেয়ে আছে, তাহলে টাস্টমি অনেক আগেই চলে আসতাম আপনার বাড়ি। তরিকুল চৌধুরী কিছুই বুঝলেন না এজওয়ানের কথা। কি সব বলছেন এসে থেকে? কারা আপনারা? আগে কফির ব্যবস্থা তো করেন, তারপর পরিচয় দিচ্ছি। আপনাদের ঢুকতে দিল কে বাসার ভিতরে? আপনার সিকিউরিটি গার্ড। এখন বক বক না করে আপ্যায়ন করুন তো। তরিকুল চৌধুরী বুয়াকে ডেকে কফি দিয়ে যেতে বলল। বুয়া কফি বানিয়ে আনলে এজওয়ান আয়েশ করে খেয়ে বলল। কে আপনারা? এজওয়ান সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বলল, আপনার পরিচিত। তা ভালো আছেন? আজ প্রথম সামনাসামনি দেখলাম আপনায়। আগে যদি জানতাম আপনার একটা আগুন সুন্দর মেয়ে আছে, তাহলে টাস্টমি অনেক আগেই চলে আসতাম আপনার বাড়ি। তরিকুল চৌধুরী কিছুই বুঝলেন না এজওয়ানের কথা। কি সব বলছেন এসে থেকে? কারা আপনারা? আগে কফির ব্যবস্থা তো করেন, তারপর পরিচয় দিচ্ছি। আপনাদের ঢুকতে দিল কে বাসার ভিতরে? আপনার সিকিউরিটি গার্ড। এখন বক বক না করে আপ্যায়ন করুন তো। তরিকুল চৌধুরী বুয়াকে ডেকে কফি দিয়ে যেতে বলল। বুয়া কফি বানিয়ে আনলে এজওয়ান আয়েশ করে খেয়ে বলল, আপনার মেয়ে কোথায়? কোন মেয়ে? আর আপনারা পরিচয় কেন দিচ্ছেন না? বাসার সুলতানকে চেনেন? নামটা শুনে তরিকুল চৌধুরী কিছুটা জমে গেল। কেন বলুন তো, আপনারা কারা? কি এসে থেকে আপনারা কারা
আপনাদের পরিচয় কি? বাল পেঁচালেই বকে যাচ্ছেন কেন? আমি বাসার সুলতানের ছেলে, এখন জেনেছেন? তৌরিকুল চৌধুরী চোখ বড় বড় হয়ে গেল। বাসার সুলতানের ছেলে এই ছেলেটা? আর এই ছেলে দেশে আসলো কবে? আজ প্রথম দেখছে সে এজওয়ান সুলতানকে, আগে শুধু নামই শুনেছে। আপনি আমার বাসায় যে? আমি আপনার মেয়ের জামাই হতে আসি। আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই। ডোন্ট ওয়ারি, জাস্ট ডেকে নিন আপনার মেয়েকে। কোন মেয়েকে? নূরজাহান। কোনটার নাম? ছোট মেয়ের নাম? তাকেই ডাকুন। কিন্তু ও তো বাসায় নেই। কোথায় গেছে? জানি না। কেমন বাবা আপনি? মেয়ে কোথায় তা জানেন না? আমার মেয়েকে কি দরকার? আপনার মেয়ের জন্য আমার অনেক বড় ক্লাস হয়েছে। এজওয়ান শার্টটা উঁচু করে দেখিয়ে বলল। এই যে দেখুন কি করেছে। তরিকুল চৌধুরী দেখলেন পেটের সাইডটা ব্যান্ডেজ করা। নূরজাহান করেছে এমনটা? না, আপনার মেয়ে কিডন্যাপ হতে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা আমার। আপনার মেয়েকে ফোন দিয়ে বাসায় আসতে বলুন। ওর ফোন নম্বর নেই আমার কাছে। কি? মেয়ের কোনো নম্বর নেই? মশকরা করছেন? বাঁচাতে চাইছেন নাকি মেয়েকে? দেখুন, নজর কিন্তু দিয়েই ফেলেছে। সত্যি নেই। বাসায় আসবে কখন তাহলে? যখন মন চাই তখন আসি। নেশা টেশা করে নাকি আপনার মেয়ে? না, তাহলে মেয়ের খোঁজ রাখেন না কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। এসব জেনে আপনার কাজ কি? আপনার বড় মেয়ে কি করে? ওর শ্বশুর বাড়িতে থাকে। ও, বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ। এর স্বামীকে? শাকিল। নামটা শুনে এজওয়ান কিছু একটা ভেবে বলল। এলএম কোম্পানির মালিক শাকিল সে? হুম। নাইস, সব গরু এক কোয়ালেই দেখছি। মানে? নাথিং। আপনার মেয়ে আসলে আমাকে ফোন দিবেন। ফোন নম্বর তো নেই, তাই না? বাহাদুর, কার্ডটা দে তো তোকে। বাহাদুর এজওয়ানের কার্ডটা তরিকুলকে দিয়ে চলে আসলো। গাড়িতে উঠে বসলো। কিছু দূর এসে একটা রেস্টুরেন্টে দেখা মিলল। ক্ষুধাও লাগছে এজওয়ানের। রেস্টুরেন্টটা দেখে এজওয়ান বলল। ওই গাড়ি থামা। বাহাদুর সাইডে গাড়ি থামিয়ে বলল। কি হলো আবার? ক্ষুধা লাগছে, চল আগে পেটে শান্ত করার ব্যবস্থা করি। এজওয়ান নেমে হাঁটা ধরলো। পেছন পেছন বাহাদুরও আসলো। রেস্টুরেন্টের গেটের সামনে যেতেই এজওয়ানের পাশ কাটিয়ে একটা মেয়ে ঝড়ের বেগে একটা ছেলের পিছনে দৌড়ে গেল। হুট করে এমন হয় মেয়েটার মুখ ঠিক দেখতে পায়নি সে। আগ বাড়িয়ে তাকে দেখে খানিকটা দূরে ভিড় জমে গেছে। আর সেই ভিড়ের মাঝে ঘটছে এক ব্যতিক্রমী ঘটনা। একজন মেয়ে এক ছেলেকে বেধড়ক পিটাচ্ছে। লোকজন জড়ো হলো। এজওয়ানের পাশ দিয়ে আরেক রমণী চলে গেল। মেয়েটা সম্ভবত প্রেগনেন্ট। পেট অনেক উঁচু। এজওয়ান এগিয়ে যেতে লাগলো। ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে আসলে। মেয়েটা যেভাবে মারছে তাতে MMA ফাইটারও হিংসে করবে। তবে মুখটা এখনো স্পষ্ট দেখতে পায়নি, তাই আরেকটু সামনে এগোতেই ধাক্কা খেলো একজনের সঙ্গে। মেয়েটা এজওয়ানের দিকে তাকিয়ে বলল। এজওয়ান রমণীটির দিকে তাকিয়ে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে বলল। আমি করেছি প্রেগনেন্ট, লজ্জা করবে কেন আমার? এখনই তো সভ্য মেয়ে, এমন পেট নিয়ে এই ভিড়ে কি করছেন? একটা গুঁতো খেলে তো চিত হয়ে পড়ে যাবেন। এজওয়ান ভিড়ের ফাঁক দিয়ে উকি দিল। আরে এ তো নূরজাহান। নূরজাহান মারামারি করছে। হাও। বাহাদুর এগিয়ে আসলো, এজওয়ানকে টেনে নিয়ে সাইডে গেল। এজওয়ান দূর থেকে দেখলো ছেলেটাকে নূরজাহান ভিড়ের বাহিরে টেনে এনে মারছে আর বলছে। ব্লাডি রাস্কেল, তুই আমার বোনের পার্স নিয়ে দৌড়তিস? একদম জানি মেরে রেখে দিব ওইখান। লোকজন ছুটিয়ে নিল ছেলেটাকে। নূরজাহানকে বলল। এখন সাইরে দেন আপু, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নূরজাহানের বোনও বলল। নূরজাহান ছেড়ে দিল। বোনের পাঁচটা বোনের হাতে দিয়ে বলল। জানি বেঁচে গেলি। ফার্দার আমার নজরে তুই আসলে তোকে একদম মেরে রেখে দেব। আল্লাহ হাত পা চোখ দিছে, কাজ করে খা। নূরজাহান বোনকে নিয়ে চলে গেল। বাহাদুর তা দেখে বলল। এ তো সেই মেয়ে। হুম। এ মেয়ে তো গুন্ডা এজওয়ান। গুন্ডা না, গুন্ডি বল। অ্যান্ড আই লাইক ইট। আর আমার একে চাই। যাই মানে? ওর ফোন নাম্বার কালেক্ট কর। বিকেলের দিকে সেরিন ফোন করলো আফিয়া সুলতানার ফোনে। মেহেরিন তখন রুমাইসার সাথে বাগানে বসেছিল। রুমাইসা বই পড়ছে আর মেহেরিন শুনছে। রুমাইসা হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এই বইটা পড়ছে। মেহেরিনের ভীষণ পছন্দ বাকের ভাইকে। তার যখন ফাঁসি হয় তখন কি কান্নাটাই না করেছিল মেহেরিন। একটা মানুষ যার কিনা বিনা দোষে ফাঁসি হলো। মুনা কেন ভালোবাসলো না আগে বাকের ভাইকে? মুনার প্রতি এক আকাশ অভিমান অভিযোগ মেহেরিনের। যদিও শেষের দিকে মুনা চেষ্টা করেছিল বাকের ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু বাকের ভাই বাঁচল না। আফিয়া সুলতান এগিয়ে এসে মেহেরিনকে ফোনটা দিয়ে বললেন। মেহেরিন, সেরিন ফোন করেছে। মেহেরিনের মুখে হাসি ফুটলো। ফোনটা নিয়ে বলল। হ্যালো আপু, কেমন আছো? সেরিন মুখ গোমড়া করে বলল। আছি ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা আম্মা কেমন আছে?
তোকে ছাড়া কি আর ভালো থাকে বল? আব্বা তো খাওয়াই ভুলে গেছে। কাছে আছে আব্বা? না, হাটে গেছে। আম্মা? কথা বল। সেরিন মায়ের কাছে ফোনটা দিল। হ্যালো মেহেরিন। মেহেরিন মায়ের গলা স্বর শুনে শান্তি পেল। কেমন আছো আম্মা? ভালো আছি মা, তুই কেমন আছিস? জি ভালো আছি। আমি আসার পর নিজেদের যত্ন কেন নিচ্ছ না? তোর কথা ভীষণ মনে পড়ে রে মেহু। আমাকে নিয়ে যাও এসে। আসবি? তো শাশুড়ি আসতে দিবে? জিজ্ঞেস করে দেখো। আচ্ছা দে। মেহেরিন ফোনটা আফিয়া সুলতানের হাতে দিয়ে বলল, আম্মা আপনার সাথে কথা বলবে। আফিয়া সুলতান ফোনটা নিলেন। বেশ বুঝেছেন কি বলবে তার বেয়ান, সেজন্য নিজে থেকেই বলল, আব্বা আপনারা আসেন, মেয়ের শ্বশুরবাড়ি ঘুরে দেখে যান। আপনার মেয়ে কিভাবে আছে দেখবেন না? আপনারা কাল চলে আসেন। মেহেরিনের আব্বাকে পাঠিয়ে দেব না আপা, মেয়েটাকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিয়েন। অনুমতি কেন নিচ্ছেন? যখন খুশি তখন এসে আপনাদের মেয়েকে নিয়ে যাবেন। আপনারাও আসুন। জি আসবো। রাখছি তাহলে। জি। আফিয়া সুলতান ফোনটা কান থেকে নামিয়ে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, মেহরিন, তোমার আব্বা আসবে 2-1 মধ্যে তোমাকে নিতে। রুমাইসার মন খারাপ হয়ে গেল। বইটা বন্ধ করে বলল, মেহেরিন চলে যাবে। আফিয়া সুলতান বেশ লক্ষ্য করছিলেন মেয়ে তার মেহেরিনকে নাম ধরে ডাকে। হোক বয়সে ছোট, সম্পর্কে তো বড়। মাথায় চাটি মেরে বলল, মেহরিন কি ভাবি বলে ডাকো। মেহেরিন কথাটা শুনে বলল, সমস্যা নেই মা, আমি তো আপুর থেকে ছোট। তাতে কি, সম্পর্কে তো বড়। ঠিক আছে, মেহেরিনকে এখন থেকে ভাবি বলবো। তা ভাবি, তোমার রেজাল্ট দেবে কবে? পরশু আপু। ক্লাস আসবে? আশা তো করছি, বাকিটা আল্লাহর হাতে। ইনশাল্লাহ আসবে। কলেজেও তো ভর্তি হবে। জি। চলো, সন্ধ্যা হয়ে আসলো, রুমে যাই। রাতের দিকে মেহেরিনদের ডিনার শেষে সোলেমান ফোন করলো মাকে। এমনিতে তো নিজে থেকে জীবনে করে না ফোন, আজ নিজে থেকে করায় আফিয়া সুলতান একটু অবাকই হলো। সোলেমান কেবলই পার্টি অফিস থেকে বাড়িতে ফিরছে, ফ্রেশও হয়নি। বাজে এখন 10:30। কেন যেন বইয়ের গলার স্বর শুনতে ইচ্ছা করলো, সেজন্য ফ্রেশ না হয়ে মাকে ফোন করলো। আফিয়া সুলতান ফোনটা রিসিভ করতে সোলেমান বলে, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে? তুই? হয়নি খাওয়া। আচ্ছা মা, মেহরিন ঘুমিয়ে গেছে? কোথায়? কথা বলবি? জেগে থাকলে দাও। আফিয়া সুলতান মেহেরিনের রুমে গেল। মেহেরিন রুমের লাইট নিভিয়ে শুয়েছিল, ঘুমোয়নি সে। শাশুড়ির গলার আওয়াজ শুনে উঠে বসলো। আফিয়া সুলতান ফোনটা মেহেরিনের হাতে দিয়ে বলল, সোলেমান ফোন দিয়েছে, কথা বলো। আফিয়া সুলতান চলে গেলেন। মেহেরিন সালাম দিল। সোলেমান সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো। লোকটা আলহামদুলিল্লাহ বলে না কেন? ভালোর আগে আলহামদুলিল্লাহ বলতে হয়, জানেন সেটা? সোলেমানের মুখে হালকা হাসি ফুটলো। জি জানি। যেমনই থাকুন না কেন, সব সময় আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছে। এবার হয়েছে? জি। আপনি দিলে কেন ফোন দেন না? কেন আমার ফোনের অপেক্ষায় থাকো? জি। কিন্তু কেন? সত্যি বলবো? মিথ্যা বলো নাকি? কখনো মিথ্যে বলিনি আমি, আজও বলবো না, ভবিষ্যতেও বলবো না। আচ্ছা বেশ, তা বলো তাহলে। আপনার কণ্ঠস্বরটা অনেক সুন্দর। তাই নাকি? তোমার কণ্ঠস্বরটাও মিষ্টি, জানো সেটা? আপনি বলার পর জানলাম। আপনি আসবেন কবে? আমি আপনাকে দেখতে চাই। শুধুই দেখতে চাও? এই দেখা দেখি শহরে আপনি যে আমার অদেখাই রয়ে গেলেন। তৃষ্ণা যে বড্ড আপনাকে দেখার। মেটাতে আসবেন না এই তৃষ্ণা? 2 চোখ ভরে আপনাকে দেখার অসুখে জর্জরিত হয়ে আছি আমি। তোমার এই অসুখ সারাতে আমি আসবো মেহরিন, কয়দিনের মাঝে। সত্যি? খেয়েছো? হ্যাঁ। আপনি? খাওয়া হয়নি। কেন? কেবল বাসায় ফিরলাম। ও, ফ্রেশ হয়ে খেয়ে নিন। আচ্ছা বেশ, শোনো। বলুন। আমার কাছে খুব একটা এক্সপেকটেশন রাখবে না, কেমন? কারণটা জানতে পারি? কারণটা অজানাই থাক, আসতে দেখে বুঝে যাবে। আমি একটা কথা বলতে পারি? অবশ্যই। আপনি আমার স্বামী, আপনার পাঁজর দিয়ে বানানো হয়েছে আমায়। স্বামীর কাছে তার স্ত্রীর কিছুটা হলেও এক্সট্রা এক্সপেকটেশন থাকবে, এটাই তো হয়ে থাকে স্বামী স্ত্রীর মাঝে। আমার এক্সপেকটেশন খুব আকাশ ছোঁয়া নয়। আমি সাধারণ মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই যেমন? আপনার ভালোবাসায় নিজেকে মুড়িয়ে রাখা। ব্যাস এতটুকুই? জি। যদি এতটুকু না পাও তখন অভিযোগ রাখবে না আমার প্রতি। আমি অভিযোগ করতে পারি না। অভিযোগ কাকে বলে সেটাও আমি জানি না। আমি জানি আমার কপালে যেটা লিখে রেখেছে আল্লাহ সেটাই হবে। যা কপালে আছে তা আমি অবশ্যই পাবো, আর যা নেই তা কেঁদে অভিযোগ করে কখনোই তা আমি আমার করতে পারবো না। সোলেমান শুনলো কথাটা। মেয়েটা ভীষণ গুছিয়ে কথা বলতে জানে, আর এত শীতল শান্ত মেয়েটা। এদিকে সোলেমান তো মেহেরিনের বিপরীত। 2 মেরুতে চলা মানুষ কি একসাথে চলতে পারবে? সোলেমান আকাশে জ্বলতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে বলল, স্বামী সহগী হও মেহরিন, দোয়া করি।
তোমার এই স্বামী যেন তোমার এই ভালোবাসা অনুভব করে। দোয়া করবেন। কথাটা শুনে সোলেমান হেসে ফেললো, ফিসফিস করে বলল, আমার দোয়া কখনোই কবুল হয় না মেয়ে, কিন্তু বদগুলো ভীষণ রকমের কবুল হয়। তোমাকে আমি বদ দিলে মেহরিন, যেন তুমি তোমার স্বামীর ভালোবাসা পাও। কথাটা বলেই ফের সোলেমান হেসে ফেললো। মেহেরিন শব্দ পেল সেই হাসি। না দেখা এই পুরুষটির হাসির শব্দও এত সুন্দর, সামনাসামনি না জানি তার পুরুষটি আরো কত সুন্দর। না দেখা না জানা পুরুষটির প্রেমে শতবার সহস্রবার পড়তে রাজি মেহেরিন। আজ 29শে জুন সকালে ঘুম থেকে উঠে সোলেমান জানতে পারল ঢাকার বুড়িগঙ্গা নদীতে একটা মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। সকাল 9:30-এর দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা এমভি মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে ভিড়ার সময় পেছন থেকে ময়ূর 2 নামক একটি বড় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এই দুর্ঘটনায় অন্তত 34 জন যাত্রী নিহত হন এবং আরও অনেকে নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার সময় লঞ্চটিতে প্রায় 50 থেকে 100 জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হয়। নিউজটা শুনে টিভিটা বন্ধ করে দরজার পানে ডাকাতেই দেখলো মেয়েড এসে দাঁড়িয়েছে। সোলেমান জিজ্ঞাসা করলো, কিছু বলবি? বড় সাহেব ডাকছে আপনায়। কিসের জন্য? জানি না, আমরা বললো লাইব্রেরি রুমে যেতে। সোলেমান তপ্ত শ্বাস ফেলল। বসা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে লাইব্রেরি রুমে গেল। দেয়াল জুড়ে পুরনো বেশ অনেকগুলো কাঠের বুক শেলফে সাজানো দুষ্প্রাপ্য বইয়ের সারি। কম করে হলেও 10,000 বই আছে এই ঘরের বুক শেলফে। ঘরের মাঝখানে কাঠের ভারী একটা টেবিল। বলা বাহুল্য এই কক্ষে কোনো জানালা নেই। এই কক্ষের আকৃতি খুব বিশাল নয়, আবার ছোটও নয়। রুম পুরো ফাঁকা। বুঝলো তার চাচা কোথায় থাকতে পারে, সিক্রেট রুমে। সোলেমান এগিয়ে এসে বইয়ের তাকগুলোর মধ্যে থাকা নির্দিষ্ট এক বই ধরে সেটিকে একটু হালকা টান দিতে এক ক্লিক শব্দ হয়। তারপর ধীরে ধীরে ডানে থাকা বইয়ের তাকগুলোর মাঝে একটা তাক স্বয়ংক্রিয়ভাবে সরে গিয়ে খুলে দেয় এক গোপন পথে যাওয়ার রাস্তা। পথে অবশ্য এখনো একটা দরজা, একটা গোপন কোড লিখতে হয়। সোলেমান লিখলো সেই কোডটা, তারপর দরজাটা খুলে গেল। সোলেমান সেই অন্ধকার পথ বেয়ে হাঁটতে থাকে। নিচু ছাদের করিডোর। হাত বাড়ালেই ডান দিকের দেয়ালে চাপা লাইটের বোতাম। চাপ দিতেই জ্বলে উঠে নরম হলুদ আলো। করিডোরের শেষে একটা ভারী দরজা, আর তার মাঝখানে প্রাচীন ঘড়ির মতো ঘূর্ণায়মান তালা। সোলেমান একবার সেদিকে তাকিয়ে সোজা চলে গেল নির্দিষ্ট গন্তব্যে। বাশার সুলতান টেবিলের উপর খাতায় কিছু একটা বারংবার দেখছে, হিসেব মিলছে না। সোলেমান এসে চেয়ার টেনে বসলো, ফোনটা টেবিলের উপর রেখে বলল, মুখে এত চিন্তা সব কেন? বাশার সুলতান হাতে থাকা কাগজটা সোলেমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, থাকার কথা 16টা, কিন্তু আছে 15টা, আর একটা মিসিং। গোলমাল হলো কি করে? সেই একটা তো তোর কাছে, সেই একটার জন্য ডেলিভারি আটকে আছে। কবে নিয়ে আসবি? 2 দিন আছে হাতে সময়, এর মধ্যে নিয়ে আসতে হবে। সোলেমান চুপ হয়ে গেল। শরীরটা বেশ ঘামছে। হাঁসফাঁস করে বলল, পেয়ে যাবে 2 দিনের মাঝে। সোলেমান অস্থিরতা নিয়ে সেই কক্ষ ত্যাগ করলো। কেমন যেন বিদঘুটে অনুভব হচ্ছে। হসপিটালে 3 দিন থেকে ইব্রাহিমের সাথে ইব্রাহিমের বাগান বাড়িতে আসলো ইমন। এখন জ্বর তেমন নেই, শরীরে চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে অসুস্থ হওয়ার চাপ। এই 3 দিনের শরীরের ওজনটাও কমে গেছে। ইব্রাহিম মেটকে ডেকে ইমনের খাবার আনতে বলল। ইব্রাহিম রিপোর্টটা বিছানায় রেখে বলল, চিন্তা করো না, করোনা হয়নি। মেডিসিনগুলো ঠিকমতো খেলে একদম সুস্থ হয়ে যাবে। ইমন স্মিত হাসলো। মেড এসে খাবার দিয়ে গেল। ইমন হালকা খেলো, সম্পূর্ণটা খেতে পারেনি। বিকেলে এসে ইয়াসিন দেখা করলো ইমনের সাথে। ইমনের পাশে বসে মন খারাপ করে বলল, ঠিক আছেন নি ভাই? এখন এই কয়েকদিন বহুত মিস করছি আপনারে। ইমন আধা শোয়া হয়ে বলল, মিস করেছো? হ্যাঁ ভাই, আপনি কি অনেক দূরে পড়াশোনা করছেন? মাস্টার্স কমপ্লিট করেছি। কই থেকে? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। কেন, তুমি পড়াশোনা করোনি? খুশি করা পারি নাই। সোলেমান ভাই বলছিল পড়তে, পড়ি নাই। ভাইয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ভীষণ মেধাবী ভাইয়ে। পড়াশোনা কেন করলে না? ভালো লাগে না পড়াশোনা করতে। এই দেশে পড়াশোনা করে কি লাভ কর? এই যে দেখেন, আমি পড়াশোনা না কইরাও আপনার আগে থেকে ইনকাম করি, আর আপনি পড়াশোনা কইরাও বেকার ছিলেন। ইমন তপ্ত শ্বাস ফেলে বলল, কথাটা তেতো হলেও এটাই চিরন্তন সত্য যে এই দেশে পড়াশোনা না করা লোকজনের থেকে পড়াশোনা করা লোকজনের বেকারত্ব বেশি। তার উপরে যদি বাবার ছায়া না থাকে আর পরিবারের দায়িত্ব কাঁধের উপরে থাকে, তাহলে জীবন আরো বিভীষিকাময়। বুঝলে ইয়াসিন? ও ভাই, এইটাই। আমি যা পাই নিজের হাত খরচ রাইখা বাকিটা মায়ের হাত দিয়ে দিই। তোমার পরিবারে কে কে থাকে? এক মা ছাড়া আর কেউ নাই। তোমার বাবা কোথায়? জানি না। মানে? আমার মা ওনার দ্বিতীয় বউ ছিল। আম্মায় জানতো না উনি যে বিবাহিত। আমি হওয়ার 2 বছর পর জানাজানি হয়েছে। বড় বউতে ওনারে বলছে আমার আম্মারে ডিভোর্স দিতে, নইলে কেস করব। উনিও বলে ভয়ে আম্মারে ডিভোর্স দিয়ে দিছে। তারপর থেকে যোগাযোগ বন্ধ। আমি জানিও না সে দেখতে কেমন। বাপের পরিচয় ছাড়া বড় হয়েছে।
আম্মা কখনো তার ছবি দেখায় নাই। উনি ওনার প্রথম বউ বাচ্চা নিয়ে কই থাকেন জানি না। আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে কে জানে। ইমনের ভীষণ খারাপ লাগলো কথাগুলো শুনে। কি বলা উচিত এখন তার সে বুঝতে পারলো না। ইমন তো বাবার আদর ছায়া পেয়েছিল, কিন্তু ইয়াসিন তো জানেও না তার বাবা দেখতে কেমন, থেকেও না থাকার মতন। চৌধুরী ভিলায় মেয়ের অপেক্ষায় বসে আছেন তরিকুল চৌধুরী। রাত 12টার পর তার মেয়ে বাড়িতে আসলো। নূরজাহান এমনভাবে হেঁটে যেতে লাগলো যেন বসার ঘরে কেউ নেই। তরিকুল চৌধুরী মেয়েকে দেখে উঠে দাঁড়ালো, পেছন থেকে ডাক দিল নূরজাহান। নূরজাহান শুনল না সেই ডাক। তরিকুল চৌধুরীকে উপেক্ষা করে চলে যেতে নিলে তরিকুল চৌধুরী মেয়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, দিনকে দিন বেয়াদব হচ্ছ তুমি নূরজাহান। নূরজাহান রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, দাঁত চেপে ঠান্ডা গলায় হুমকি দিয়ে বলল, ডোন্ট কল মি নূরজাহান। তরিকুল চৌধুরী কিছুটা নুইয়ে গেল। তোমার আর এজওয়ানের মাঝে কি চলছে মাহি? হু ইজ এজওয়ান? আমার কারোর সাথে কোনো কিছু নেই। আপনি প্লিজ আপনার এই চেহারা নিয়ে আমার সামনে আসবেন না তো। আমার গা ঘুরাই আপনাকে দেখলে ইচ্ছে করে মেরে ফেলতে। তাই প্লিজ জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। কথাটা বলেই মাহি চলে গেল। তরিকুল চৌধুরী দাঁড়িয়ে কটমট করতে লাগলো। মাঝে মধ্যে আফসোস হয় কেন যে সেদিন মেরে ফেললো না এই মেয়েকে। তরিকুল চৌধুরীর বউ লুবনা চৌধুরী উপর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন। এগিয়ে এসে স্বামীর পাশে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে বলল, কি বেয়াদব হয়েছে মেয়েটা, দেখছো তো? কোথায় যায়, কোথায় থাকে, কাউকে কিছু বলে না। তোমার মেয়ের চরিত্র ঠিক নেই, না জানি কত ছেলের সাথে। তরিকুল চৌধুরী রাগে চোখে তাকালো বউয়ের দিকে। বউ নিভে গেল, রাগে চলে গেল রুমে। আগামীকাল মেহেরিনের এসএসসি রেজাল্ট দিবে, আর আজকের রাতটায় ভয়ে তার হাত পা জমে যাচ্ছে। বাই এনি চান্স যদি ক্লাস মিস হয়ে যায় তাহলে? মেহেরিনের বাবার স্বপ্ন তার মেয়ে ডক্টর হবে, মেহেরিন তার বাবা চিকিৎসা করবে। মোতালেব ভুইয়া রোজ এই স্বপ্ন দেখে। বাবার স্বপ্নকে নিজের স্বপ্ন ভেবে ক্লাস 5 থেকে লালিত করছে মেহেরিন। সেজন্য তার জীবনের অর্ধেকটা সময়েরও বেশি সময় মেহেরিন পড়ার মাঝে ডুবিয়ে রাখছে নিজেকে। কলেজের বইগুলো আগে থেকে কিনে দিয়েছিল মোতালেব ভুইয়া, যাতে এই সময়টাতে পড়ে কিছুটা হলেও এগিয়ে থাকতে পারে। কিন্তু কি জানি হলো, আকস্মিক বিয়ে ঠিক করলো। এতে মেহেরিনের একটুও মন খারাপ নেই, কারণ তার শ্বশুর বাড়ি থেকে তাকে পড়তে দিবে। পুরো রাতটা মেহেরিন না ঘুমিয়েই কাটালো। সকালে ভোরের আজান কানে আসতে মেহেরিন বিছানা ছেড়ে উঠে উঁচু করে ফজরে নামাজ পড়ে রান্নাঘরে গেল। আজকে সকালের ব্রেকফাস্টটা মেহেরিন নিজে বানালো। বুয়ার থেকে শুনেছে আজকে সকালে কি বানানো হবে এবং সেই মোতাবেকই সব রান্না করেছে। আফিয়া সুলতান ঘুম থেকে উঠে নিচে আসতে টেবিল ভরা খাবার সাজানো দেখে অবাক হলো। রান্নাঘরের দিকে তাকাতেই দেখলো মেহেরিন রুটির প্লেট আর জুসের জগ নিয়ে আসছে। আফিয়া সুলতান এগিয়ে গিয়ে মেহেরিনের হাত থেকে প্লেট জুস নিয়ে বললেন, এত কষ্ট কেন করছো মেহেরিন? এসব আমি তো বানাতাম। মেহেরিন শাড়ির আঁচল টেনে মাথায় ভালো মতন নিয়ে বলল, সব দিন তো আপনিই বানান, আজ আমি বানালাম। আফিয়া সুলতান মেহেরিনকে ধরে বসলো। মেহেরিনের থুতনি ধরে বলল, এত লক্ষ্মী কেন তুমি বলো তো? আমার খুব আফসোস হয়, যদি তোমার মতন এমন লক্ষ্মী গুণবতী শান্ত একটা মেয়ে আমার হতো। মেহেরিন স্মিত হাসলো। আফিয়া সুলতানের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, আমি তো আপনার মেয়ে মা। আফিয়া সুলতান জড়িয়ে ধরলো মেহেরিনকে, চোখ দিয়ে দুফোঁটা পানি গড়ালো। হ্যাঁ, মেহেরিনও তার মেয়ে, সোলেমান রুমাইসাও তো তারই ছেলে মেয়ে। রুমাইসা সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার মাকে এভাবে মেহেরিনকে আদর করতে দেখে মন খারাপ হওয়ার ভান করে বলল, আমার আদরে তো এখন ভাগ বসে গেছে। ভাবিকেই আদর করো একা একা, আমি তো কেউ না, আমাকে তো ভুলেই যাবে। আফিয়া সুলতান হাসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, পাগলি আয়। রুমাইসা এগিয়ে আসলো। আফিয়া সুলতান দুই মেয়েকে জড়িয়ে ধরলো। আনোয়ার সুলতান আর আমিরুল সুলতান আসলেন নিচে। আজ মেহেরিন খাবার সার্ভ করলো। সবাই বেশ প্রশংসা করলো মেহেরিনের রান্নার। খাওয়া দাওয়া শেষে একটু থালা বাসন ধুয়ে রাখলো। তারপর দেয়ালে থাকা ঘড়িতে দেখলো 12টা বেজে গেছে। 12টার দিকেই তো রেজাল্ট পাবলিশ হবে। মেহেরিন ভাবলো উর্মির কথা। এসে থেকে আর কথা হয়নি উর্মির সাথে, মেয়েটা নিশ্চয়ই রেগে আছে। রুমাইসা এসে মেহেরিনকে ছাদে নিয়ে গেল। রুমাইসা চেক করবে মেহেরিনের রেজাল্ট। মেহেরিনের বুক ধুকপুক করছে। 12টা 15 বাজতে রুমাইসা ক্রমে ঢুকলো রেজাল্ট দেখার জন্য। মেহেরিনের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার টাইপ করলো। মেহেরিন চোখ বন্ধ করে আছে, না জানি রেজাল্ট কি আসে। রুমাইসা স্ক্রিনে আসা রেজাল্টের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার মেহেরিনের ভয়ার্থ মুখটার দিকে তাকাচ্ছে। রুমাইসা গলা গম্ভীর করে বলল, তুমি বলেছিলে প্লাস পাবে, কিন্তু তুমি তো প্লাস পাওনি ভাবি। ব্যাস, এই কথাটাই ছিল মেহেরিনের শরীরটাকে জমিয়ে দেওয়ার জন্য। চোখ খুলতেই টইটুম্বর হলো জলে। কাপা কাপা গলায় বলল, সত্যি প্লাস আসেনি? রুমাইসা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। আরে কাঁদছো কেন মেয়ে? মেহেরিন হেঁচকি তুলতে তুলতে বলল, তাহলে কি করা উচিত? রুমাইসা জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, সেলিব্রেট করা উচিত, কারণ তুমি শুধু প্লাস না গোল্ডেন জিপিএ পেয়েছো মেহেরিন। উপস, সরি ভাবি। কথাটা কানে যেতে কিভাবে রিঅ্যাক্ট করবে তা ভুলে গেল। রুমাইসাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
সত্যি বলছো আপু? হ্যাঁ, এই দেখো রেজাল্ট। মেহেরিন ফোনের স্ক্রিনে দেখলো তার রেজাল্টটা সত্যিই গোল্ডেন জিপিএ পেয়েছে মেহেরিন। তার বাবাকে এতক্ষণে জেনে গেছে এই রেজাল্ট, তার অনুভূতিটা কেমন হচ্ছে। মোতালেব ভুইয়া ফোনে মেয়ের রেজাল্টের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। তার আদরের মেয়ে তার মুখ রেখেছে। অলঙ্কারপুর গ্রামে মাত্র 2 জন গোল্ডেন পেয়েছে, তার মধ্যে একজন তার মেয়ে। মোতালেব ভুইয়া ফোনটা সেরিনের হাতে দিয়ে বাজারে গেলেন। মিষ্টি নিয়ে মেয়ে শ্বশুর বাড়ি যাবেন। রুমাইসা ভাইয়ের ফোনে ফোন করেছে, কিন্তু তার ভাই ফোন ধরছে না। এদিকে হাঁসফাঁস করছে রুমাইসা ভাইকে মেহেরিনের রেজাল্টটা শোনানোর জন্য, অথচ তার ভাই কাজের সময় ফোন ধরে না। অগত্যা রুমাইসা ইব্রাহিমকে ফোন করলো। ইব্রাহিম গাড়ি চালিয়ে ক্লাবের দিকে যাচ্ছিল। রুমাইসার ফোন পেয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, বল। ভাইয়া কোথায়? ফোন কেন ধরছে না? আমি তোর ভাইয়ের কাছেই যাচ্ছি, কি কথা বলবি সেটা বল। ভাইকে বলে দিও তার বউ গোল্ডেন জিপিএ পেয়েছে। ইব্রাহিম ভ্রু কুঁচকালো। কিসের গোল্ডেন জিপিএ? এসএসসি, আজ তো এসএসসি রেজাল্ট দিয়েছে, আর মেহরিন গোল্ডেন জিপিএ পেয়েছে। ইব্রাহিম চমকালো। সুলেমানের বউ কি এসএসসি দিল এবার? সুলেমানের বউয়ের বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করা ইটস আ ব্যাড ম্যানার্স ভাইয়া। সত্যি সুলেমানের বউ এত ছোট, সবে এসএসসি দিল? অবাক কেন হচ্ছ, জানতে না? আচ্ছা রাখছি, সুলেমানকে জানিয়ে দিব আমি তার বউয়ের রেজাল্ট। ইব্রাহিম ফোনটা কেটে দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে এক বক্স মিষ্টি নিয়ে ক্লাবে আসলো। সুলেমান বসেছিল নিজের কক্ষে, ফোনটা টেবিলের উপরে উল্টো হয়ে সাইলেন্ট করে রাখা। ইব্রাহিম কক্ষের ভিতর ঢুকলো। মানুষের সামনে জ্ঞান দেওয়া ছেলে, বাল্যবিবাহ বিরোধী হয়ে সে নিজেই বাল্যবিবাহ করে বসে আছে। ইব্রাহিম সুলেমানের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিয়ে বিষণ্ণ গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।